আমি সঞ্জয়, ২২ বছরের ছেলে। আমার বাড়ি বর্ধমান জেলায়। আমাদের পরিবার বলতে আমরা ৬ জন। আমার দাদু নিমাই ৬৪ বছরের। আমার ঠাকুমা নেই, মারা গেছে। আমার বাবা জীবন, এখন বয়স ৪৪ বছর। আমার মা পূর্ণিমা ৪২ বছর বয়স। আমার মায়ের মা গীতা দেবী, বয়স ৫৮ বছর। আর আমার পিসি মালা, বয়স ৪০ বছর। আরও ৩ জন লোক আছে যারা আমাদের চাকর। ২ জন জনমহিলা, ১ জন পুরুষ। ২ জন মহিলার নাম আশা ও লতা। আশার বয়স ৩৫ বছর আর লতার বয়স ৩০ বছর। এদের বাবা কুমার কাকা, তার বয়স ৫০ বছর। আমার দাদুলে ২ ভাই, নিমাই ও নিতাই। আমার দাদু বড়। দাদুর মা চম্পা দেবী। দাদুরা থাকত আসানসোলে। দাদুদের বাড়ি বলতে কিছুই ছিল না। স্টেশনে লাইন পারে বস্তিতে থাকত। ২টো ঘর বেড়া দেওয়া, সামনের দিকে রেল লাইন আর ঘরের পিছনে জঙ্গল। এখন গল্পটা দাদুর মুখে বলবো। আমার বাবা গঙ্গা কয়লার ব্যবসা করত। শুধু আমার বাবাই নয়, বস্তিতে আরও ১৫টা ঘর ছিল, তারাও কয়লার ব্যবসাই করত। কয়লার ব্যবসা বলতে রাতের বেলা চলন্ত কয়লা ভর্তি মালগাড়ি থেকে কয়লা চুরি করে ভোরবেলার মধ্যে মালবস্তায় ভরে বেচে দেওয়া। মাল কেনার লোক আগে থেকেই ঠিক করা থাকত, আর পুলিশ প্রত্যেক শনিবার ঘর থেকে টাকা নিয়ে যেত। আমার বয়স তখন ১৬ আর ভাইয়ের ১৪ বছর। আমার মা চম্পা দেবী, বয়স তখন ৪০ বছর। দেখতে অনেক সুন্দরী। শুক্রবার রাতে মালগাড়ি আসত না, তাই রাতে বাবা বাড়িতেই থাকত। আর শনিবার সকালে ১০টার সময় বাবা বেরিয়ে যেত মালের টাকা আনতে। সন্ধে ৬টার সময় ফেরত। বাড়িতে ফিরে ২ ঘণ্টা বিশ্রাম করত। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ত কয়লা নামাতে। কয়লা নামানোর জন্য যেতে হতো আসানসোল থেকে আরও ৬টা স্টেশন আগে। সেখানে থেকে চলন্ত মালগাড়িতে উঠে বস্তায় কয়লা ভরে আসানসোল ঢোকার আগে মালগাড়ি থেকে কয়লা বোঝাই বস্তা নামিয়ে নেওয়া হতো। আমার বাবা ১০ বস্তা কয়লা নামত। ১ বস্তা কয়লা ৫০০ টাকায় বিক্রি হতো। আমার বাবা এক রাতে ৫,০০০ টাকা আয় করত। এর মধ্যে বস্তা পিছু ২০০ টাকা দিতে হতো পুলিশকে, আর বস্তা পিছু ২০ টাকা দিতে হতো কমিটিকে। কমিটি হলো যারা কয়লা নামাতে যেত, প্রায় ২০ জন, তাদের কমিটি। কারোর বিপদ হলে কমিটি টাকা দিয়ে সাহায্য করত। এইভাবেই চলছিল আমাদের জীবন। আমরা ২ ভাই যখন ছোট ছিলাম তখন রাতে মা বাবার কাছেই শুতাম। আমার বয়স তখন ১২ বছর। মোটামুটি সব ব্যাপারেই গান হয়েছে, বিশেষ করে ঠাকুর ডোবানোর ব্যাপারে, কারণ আমাদের বস্তিতে রোজ কারুর সাথে কারুর যোগড়া লেগেই থাকত। কারণ বস্তিতে বেশিরভাগ লোক লাল পানি খেত। রাতে অন্ধকারে জোয়ান ছেলেরা যার বুকে সামনে পেত ধরে জঙ্গলে নিয়ে গিয়ে কাজ করে দিত। সকাল হলেই যোগড়া শুরু। তারপরে জানা যেত রাতে তার বুকে কেউ কাজ করে দিয়েছে। আর পাজি কথা তো বাচ্চা থেকে বুড়ো সবার মুখে থাকত। আমরা ২ ভাই কাউকে পাজি কথা বললে মা জানতে পারলে খুব মারত। বেশি মারত আমাকে, কারণ আমি বড়, আবার ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসত, কারণ আমি ছোট থেকেই টাকা ইনকাম করতাম। আমি বাবার থেকে টাকা নিয়ে একটা কুড়ুল কিনেছিলাম, সেটা নিয়ে চলে যেতাম জঙ্গলে। জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করতাম বস্তিতে। যা টাকা পেতাম সব মাকে দিয়ে দিতাম। মাও খুব খুশি হতো। ভাই সারাদিন বস্তির ছেলেদের সাথে আড্ডা মারা আর খেলা করে বেড়ায়। সেদিন ছিল শুক্রবার। বাবা বাড়িতে। আমি কাঠ কেটে বিকেলে ফিরলাম। বাড়িতে মাংস রান্না হলো। আমি আর ভাই খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমি জানতাম বাবা আজ শুধু মাংস না, লাল পানিও এনেছে। বাবা ছুটির দিনেই লাল পানি খেত, তাও বাড়িতে। আমার ঘুমিয়ে যাওয়ার পর বাবা মা একটা মাদুর নিয়ে বাড়ির পিছনে বাগানে চলে গেল। আমি ঘুমিয়ে পড়েছিলাম আর স্বপ্ন দেখছিলাম। আমি কাঠ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যাচ্ছি। যখন নিচে পড়লাম আর আমার ঘুম ভেঙে গেল, দেখলাম চৌকিতেই শুয়ে আছি, আর বাইরে তুমুল জোরে বৃষ্টি পড়ছে। আমাদের ঘরে টিনের চালে খুব আওয়াজ হচ্ছে। একটু পরে শুনতে পেলাম বাবার আওয়াজ ঘরের পিছনের দরজার দিক থেকে। খুব আস্তে আস্তে বলছে, ধুর ঠাকুর, ডোবানোর সময় এই বৃষ্টিটা আসার ছিল। আজ ২ সপ্তাহ হয়ে গেল ঠাকুর ডোবানো হয়নি। বুঝতে কিছু বাকি রইল না। বাবা মাতাল হয়ে মাকে বলছে। পরের কথার আওয়াজ শুনে অবাক হলাম। মা বলছে, চুপ করে, ছেলেরা ঘুমাচ্ছে, তোর একা জ্বালা নাকি? আমার খিদে কি নেই? আমিও তো ২ সপ্তাহ কাজ করে নিতে পারিনি, এমনকি শনিবারেও পারিনি। আমি শনিবারের কথা শুনে চমকে উঠলাম। শুনে মাথায় প্রশ্ন এলো, শনিবার তো বাবা রাতে থাকে না, তাহলে কে? যাই হোক, মার কথা বাবাকে বলছে, চুপ করে এদিকে আয়, আওয়াজ করিস না, ছেলেরা উঠে গেলে আর পারবি না, আমারও কাজ করানো হবে না। এটাও বুঝে গেলাম, মাও লাল পানি গিলছে, তা না হলে বাবাকে তুই তোকারি করছে। কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, খালি শুনছি। সকালে ঘুম থেকে উঠে দেখি নিচে কোনো বিছানা নেই। এটা বুঝলাম বাবা মা আগেই উঠে পড়েছে।
বাইরে এসে দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে, তবে এখন কোনো বৃষ্টি নেই, রোদ জলমল করছে। একবার মনে মনে ভাবলাম আজ আর জঙ্গলে যাব না, আবার ভাবলাম বাড়িতে বসে কি করব। ভাবার কারণ বৃষ্টির দরুন গাছ পিছল থাকে তাই। সকালে খেয়ে বেরিয়ে পড়লাম কুড়ুল নিয়ে। বাবা চলে গেল কয়লার টাকা আনতে। আমি জঙ্গলের দিকে হাঁটা লাগলাম। হাঁটতে হাঁটতে ভাবছিলাম কাল রাতের কথা। খুব ইচ্ছা হচ্ছিল দৃশ্যগুলো দেখতে, কিন্তু কপার খারাপ, অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। তবে যা অনুভব করেছি আর যা শুনেছি তাই বা কম কি। ভাবতে ভাবতেই শক্ত হয়ে গেল। এখন পর্যন্ত কোনো দিনও হাতের কাজ করিনি। যাই হোক, জঙ্গলে কাঠ কাটলাম, বাড়ি ফিরতে বিকেল হয়ে গেল। এইভাবেই চলছিল দিন। কেটে গেল আরও 4টে বছর। পাল্টে গেছে আরও অনেক কিছু। আমাদের ঘর একটা থেকে দুটো হয়েছে। এই 4 বছরের মধ্যে কিছু কিছু ঘটনা যেগুলো আমার মনে দাগ কেটেছে। আমার প্রথম হাতের কাজ করা। আমি সকালবেলা জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। যেখানটায় কাঠ কাটছিলাম একটা বড় পুকুরের পাশে, আর এই পুকুরটাই বস্তির মহিলারা স্নান ও কাপড় ধুতে আসে, তাই এদিকে কোনো পুরুষ আসে না। আমিও কোনোদিন আসি না। আজকেই মনে হলো চলে এলাম। অনেক উঁচুতে গাছে বসে কাঠ কাটাচ্ছিলাম। হঠাৎ কুড়ুলটা হাত থেকে পিছলে গেল। নিচে কোথায় পড়ল উপর থেকে দেখতে পেলাম না। নিচে নেমে এসে কুড়ুল খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একদম পুকুরের ধারে চলে এলাম। পাশেই পুকুর ঘাট। মাথা নিচু করে খুঁজছিলাম। মাথাটা তুলতেই দেখলাম দুজন মহিলা কাঁধে গামছা নিয়ে ঘাটের দিকে আসছে। আমি মহিলা দুজনকেই চিনি, কারণ বস্তির সব ঘরেই আমি কাঠ বিক্রি করি। কালী মাসিমা আর একজন মোনা বৌদি। দুজন মন দিয়ে গল্প করছে। ওদের দেখতে দেখতেই আমি মাটিতে শুয়ে পড়লাম ভয়ে, যদি দেখে ফেলে। বস্তিতে আমার ভালো সুনাম আছে, কারণ আমি কোনো নেশা করি না আর ছোট থেকে কাজ করি। দেখতে দেখতে দুজনে একদম আমার চোখের সামনে চলে এলো। বৌদি ঘাটে বসে পড়ল আর মাসিমা দাঁড়িয়ে খুলতে লাগল কাপড়। এই প্রথম আমার এক সেট মেয়ে দেখা। আমার শরীর পুরো পাথর হয়ে গেল। হাত কাঁপতে লাগল, চোখের পাতা পড়ছে না। দুজন পুকুরে স্নান করতে শুরু করল। স্নান হয়ে গেল। দুজনে কাপড় ধুলো, তারপর গামছা দিয়ে গা মুছে চলে গেল। কিন্তু মাসিমার শরীরটা আমি ভুলতে পারছি না। ওইখানে হাতের কাজ করতে লাগলাম। শরীরটা হালকা হলো। বেশ কিছুক্ষণ শুয়ে রইলাম। তারপর মাথায় এলো কুড়ুল খুঁজতে হবে। উঠে খুঁজতে লাগলাম। পেয়ে গেলাম। কুড়ুল নিয়ে যা কাঠ কেটেছিলাম সেটা নিয়ে বাড়ির দিকে হাঁটলাম। জঙ্গল থেকে বেরিয়ে যেই সামনে তাকালাম, দেখি মা আসছে। আমায় দেখে বলল, কিরে, আজ তাড়াতাড়ি চলে এলি? আমি বললাম, শরীরটা ভালো লাগছে না। মা বলল, কি হয়েছে বাবা, কোথাও লেগেছে নাকি? জ্বর এলো কি না? কপালে হাত দিয়ে দেখল, না, জ্বর নেই। আমি মনে মনে বললাম, আমি জানি কি হয়েছে। মা পিঠে হাত বুলিয়ে বলল, যাও ঘরে গিয়ে স্নানটা সেরে নাও। আমি পুকুর থেকে স্নান করে আসি, এসে খেতে দেব। মায়ের কথা শুনে চমকে উঠলাম। আমার মাথায় তো একদম আসেনি মাও পুকুরেই চান করে। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। আমি ঘরে চলে এলাম। কাঠগুলো জায়গায় রেখে একটু জল খেলাম। মাথা কাজ করছে না। মা এসে পড়বে, চানটা করে আসি। গামছা নিয়ে বেরিয়ে গেলাম। আমরা বস্তির পুরুষরা সব লাইনের ওপারে চান করতে যাই। অনেকটা হেঁটে যেতে হয়। একটা পাড়া আছে, গোটা 30 ঘর লোক একটা ছোট নদীর পাড়ে। নদীতে সব চান করে। চান করে নিলাম, গামছা পরে লুঙ্গি ধুয়ে গা ঢাকা দিয়ে বাড়ি ফিরছি। পাশে বাগান থেকে একটা আওয়াজ কানে এলো। মনে হলো ভাইয়ের আওয়াজ। বাগানের ভিতরে ঢুকেই যা দেখলাম, মাথা গরম হয়ে গেল। দেখি ভাই আর 4টে ছেলে বসে লাল পানি খাচ্ছে। আমায় দেখে ভূত দেখার মতো চমকে উঠল। বলল, দাদা, তুই বললে? দৌড় মারল, আর 4টেও পালালো। ওদের আমি চিনি, আমাদের বস্তির ছেলে। আমি বাড়ির দিকে হাঁটা লাগলাম আর চিন্তা করলাম মোনা বৌদি যা বলছিল সবই সত্যি। বাড়িতে এসে লুঙ্গি দড়িতে শুকাতে দিলাম। আমার ঘরে ঢুকে একটা হাফ প্যান্ট পরে নিলাম। চুল আঁচড়ে মায়ের ঘরে গেলাম। ঘরে ঢুকে দেখলাম মা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে আর বাবা ঘুমিয়ে আছে চৌকিতে। মাকে বললাম, খেতে দাও। মা বলল, এই তো দি বাবা। মা বসে ভাত বার করছে আর আমি মাকে ভালো করে দেখছি। খেতে খেতে মাকে জিজ্ঞাসা করলাম, বাবা খেয়েছে? মা বলল, তোর বাবাকে খেতে দিয়ে আমি চান করতে গেছি। আবার সেই পুকুরের কথা মনে পড়ল, মাসিমার কেশ্য। যা হোক করে খেয়ে উঠে পড়লাম। মাকে বললাম, আমি শুতে যাচ্ছি। মা বলল, ঠিক আছে। আমার ঘরে এসে চৌকিতে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে চিন্তা করছি, মাও পুকুরে চান করতে যায়, তাহলে কি মাও একসেট হয়ে চান করবে মাসিমার মতো? মাকে একসেট হলে কেমন লাগবে ভাবতেই কেমন যেন হলো। শুয়ে চিন্তা করলাম, মাকে পুকুরে চান করতে দেওয়া যাবে না। যদি অন্য কেউ মাকে একসেট দেখে ফেলে? মার চান করার ঘরেই ব্যবস্থা করতে হবে। আর ভাইয়ের ব্যাপারটা বাবার সাথে আলোচনা করতে হবে। ভাইয়ের কথা মনে পড়তে আবার চিন্তা এলো,
কোথায় পালালো পাজিটা, এখনো ঘরে এলো না। এটাও মনে হলো ওর কপাল আছে, অমন একটা মেয়েকে কাজ করে দিল, আর আমি এখনো কাউকে কাজ করতে পারলাম না। কালীমাসিমা মাঝে মাঝে আমাদের ঘরেও আসে। মাসিমা ঘরে ঘরে কাপড় বিক্রি করে। মায়ের সাথে খুব আলাপ আছে, সুখ দুঃখের কথা হয়। শুয়ে শুয়ে বিকেল হয়ে গেল, এখনো ভাই এলো না। হঠাৎ বাইরে কে মাকে ডাকছে, চম্পা চম্পা করে। বেরিয়ে দেখি মাসিমা। মনে মনে বললাম অনেক দিন বাঁচবে। মনে করতে না করতেই এসে হাজির। মাসিমা আমায় দেখে বলল, কি নিমাই, কেমন আছিস নিমাই? আমি বললাম, ভালো। তুমি কেমন আছো মাসিমা? তা তুই কাঠের টাকা নিতে তো এলি না বাবা? আমি বললাম, ও মাসিমা, টাকা নিয়ে তুমি চিন্তা করো না, তোমার যখন মনে হবে মাকে কাপড় দিয়ে মিটিয়ে দিও। আমি মাকে বললাম, মাসিমাকে বসতে দাও। মা বলল, ঘরে এসো দিদি, একটু চা খেয়ে যাও। মাসিমা মাকে বলল, চম্পা, একটা হীরের টুকরো ছিলে পেয়েছ তুই। বুঝতে পারলাম আমার কথা বলছে।